আর তারপরই দেখানো হয় যে ম্যানজন কাজ করে যত টাকা উপার্জন করে ঘরে আনে তার পুরোটাই ওর হাজব্যান্ড নেশা করে জুয়া খেলে তা শেষ করে ফেলে। এমনকি ঘরে পড়ে থাকা ম্যানজনের বোবা মেয়েটিকেও স্কুলে ভর্তির জন্য টাকা জমিয়ে রাখলে হাজব্যান্ড সেই টাকা ছিনিয়ে নিয়ে জুয়া রং তামাশায় মেতে থাকে। আর সেই জমানো টাকা ম্যানজন দিতে অস্বীকার করলে স্বামী মা মেয়ের উপর অমানসিক টর্চার করা শুরু করে, কিন্তু ম্যানজন অসহায় হওয়ায় ও স্বামীকে কিছুই বলতে পারে না। পরের সিনে আইরিনের হাজব্যান্ড সকালের ব্রেকফাস্ট শেষে আইরিনের কাছ থেকে সে বিদায় নিয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে তখন সে জোনাকে আইরিনের উপর নজর রাখতে বলে যাতে ও কিছুতেই বের হতে না পারে। কিন্তু কিছুক্ষণ পরে আইরিন বাইরের বিশুদ্ধ বাতাস খেতে ও জোনাকে নিয়ে বের হলে জোনা বারবারই ওকে নিয়ে বাসায় ফিরতে চায়, কিন্তু আইরিন ওর কোনো কথাই না শুনে বরংও হাঁটতে থাকে। আর এ কারণে ও আইরিনকে বাসায় নিয়ে যাওয়ার জন্য টানতে থাকলে তখনই কিছু লোকজন মাঝখান দিয়ে এক সেলিব্রিটিকে দেখার জন্য সবাই দৌড়াদৌড়ি শুরু করে। আর জোনাও সেদিকে খেয়াল করতে গিয়ে মাঝখান থেকে ও আইরিনকে হারিয়ে ফেলে, যার দরুন ওকে না পেয়ে অবশেষে জোনা একাই ও বাসায় চলে যায়। আর এদিকে আইরিন ওর চোখে ফাঁকি দিয়ে তখন ও ম্যানজনের সাথে মিট করতে আসে। তো ম্যানজন আইরিনকে ডক্টরের সকল রিপোর্টস দেখাতে থাকে। এটা যে বর্তমানে তাদের কাছে যে সন্তানটি রয়েছে সেটি আইরিনের নয়, বরং তাদেরই সন্তান। এমনকি যেদিন ওয়ানরিককে ও বিয়ে করেছে আর তারপর থেকে সে তার স্ত্রী এবং তাদের সন্তান এনে এ বাড়িতে উঠিয়েছে। শুধু তাই নয়, সে আইরিনের অঢেল টাকা ব্যবহার করে জেনারেল অফিস থেকে সে আজ প্রধান চিফ অফিসারের পজিশন দখল করেছে। আর তার কারণ ছিল একটাই, ও অন্ধ হওয়ায়। আর সে এসব করেছে শুধুমাত্র আইরিনের দুর্বলতার সুযোগ ব্যবহার করে। যেখানে একদিন একটি কার অ্যাক্সিডেন্টে ওর হাজব্যান্ড মারা যাওয়ায় আর সেই একই অ্যাক্সিডেন্টে আইরিন তখন অন্ধ হয়ে যায়, যার ধরুন ওর সন্তান ছাড়া পৃথিবীতে আর কেউ বেঁচে না থাকায় চতুর ওয়ানরিক তখন এই সুযোগটি কাজে লাগায়। কারণ এই মামলার কেসটি তদন্ত করতে গিয়ে ওয়ানরিক আইরিনের সমস্ত সত্য সে জেনে যায়। আর তাই ওর কোটি টাকার উপর ওয়ানরিকের তখন সেদিন লোভ জন্মে। আর তারপরই সে ওর সাথে প্রেমের খেলা খেলে এবং ওকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আইরিন এতদিন জানতো না যে ওর দ্বিতীয় স্বামী ওয়ানরিক ওকে নয় বরং ওর টাকার প্রতি লোভ ছিল। আর এসব ভেবে আজ ওর সন্তানকে হারানোয় আইরিন তখনও অনবরত কাঁদতে থাকে এবং ওর সন্তানকে ফিরে পেতে আইরিন আরও প্রতিশোধী হয়ে ওঠে। আর তারপরে ওদের ট্র্যাপে ফেলতে তখন আইরিন নতুন এক প্ল্যান করে এবং সেই রাতে জোনা মদ্যপান করে সেখানে বেহুশ হয়ে থাকলে আইরিন গোপনে ওর সন্তানের নামে করা কোটি টাকার দলিল ও ম্যানজনের হাতে তুলে দেয়, সেটা সেফটি রাখার জন্য। কিন্তু চালাক জোনা ঘুমের ভান ধরে রাখলো ঠিকই ওদের সমস্ত কথা ও শুনতে পায় এবং সাথে সাথে স্বামীকে সে বিষয়ে জানালে হাজব্যান্ড পথিমধ্যে ম্যানজনের তখন সে পথ রোধ করে যাতে সে ফাইলটি ছিনিয়ে নেয়। আর তারপরেই দুজন সেই ৮০ মিলিয়ন টাকার সম্পত্তি হাতের মুঠোয় পেয়ে গেলে দুজনই বেজায় খুশি হয়ে যায়। আর এদিকে ম্যানজন আইরিনকে ফোন করে জানায় যে শিকার অবশেষে বড়শিতে রাখা টোপ গিলেছে। আর এদিকে দলিলে থাকা নম্বরে ওয়ানরিক তখন উকিলকে ভেবে ফোন দিলে ম্যানজন ভয়েস চেঞ্জ করে সেই ফোন রিসিভ করে। তখন ওয়ানরিক জানায় যে তার ওয়াইফের অনুরোধে সেই টাকা উঠিয়ে তার অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাচ্ছে তাদের সন্তানের ভবিষ্যৎ সে নিশ্চিত করতে। আর এই জন্য তাকে কি করতে হবে বলে জানতে চাইলে তখন ম্যানজন বলে এই জন্য আপনাকে ডনডনের মানে আপনাদের সন্তানের ফিঙ্গারপ্রিন্ট লাগবে। একথা শুনে ওয়ানরিক তখনই সে ফিঙ্গারপ্রিন্ট আনতে তখন অন্য স্থানে যায়। আর ওদের অনুসরণ করে তখন আইরিন ও ম্যানজন ওদের ফলো করা শুরু করে আর দেখে যে বাইরে ওরা একজন পাহারাদার রেখে দিয়েছে এবং ডনডনকে তার একটি গোপন বাড়িতে আটকে রেখেছে। আর তারপরে ওরা চলে যেতেই ম্যানজন সেই মহিলাটিকে সরাতে তার সাথেও ইচ্ছাকৃত একটি দ্বন্দ্বের সৃষ্টি করে যাতে মহিলাটিকে সেখান থেকে সরানো যায়। আর এদিকে আইরিন সেই সুযোগেও দৌড়ে ভেতরে প্রবেশ করে এবং দেখে যে ওর ছেলে ক্ষুধার জ্বালায় ও কুকুরের খাবার খাচ্ছে। আইরিন তখন এসব দেখে ও আর সইতে না পেরে তখন ওর ছেলেকে জড়িয়ে ধরলে সন্তান ওর মাকে না চেনায় ও হিংস্র কুকুরের মতো আচরণ করতে থাকে এবং মারের ভয়ে তখন ও আইরিনের কাছে খাবার চাইতে থাকে এবং এক পর্যায়ে প্রচণ্ড দুর্বল হওয়ায় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। আর এসব দেখে আইরিন তখনই ওর ছেলেকে ম্যানজনের কাছে উঠিয়ে দিয়ে ওই মহিলাটির হ্যাস্তান্যস্ত করতে যায়। আর এদিকে মহিলাটি ফিরে এসে না পেয়ে তখনই সে ওয়ানরিকে ফোন করা শুরু করে এবং এ বিষয়ে জানাতে গেলে তখনই আইরিন ওকে এক চড় দিয়ে মহিলাটিকে শাস্তি দেয়
আর বলে যে তারাই আমাকে এই বাচ্চাটিকে নিয়ে যেতে বলেছে। একথা বলে ও মহিলাটির উপর দোষ চাপাতে থাকে যে সে বাচ্চাটিকে কোথায় লুকিয়ে রেখেছে, নয়তো ও কথা তাদেরকে জানিয়ে দেবে। এসব বলে তখন আইরিন তাকে হুমকি ধামকি দিয়ে ও সেখান থেকে চলে যায়। আর মহিলাটি ভয়ে তখন সে ওয়ার্নিকে আর কোনো ফোন দিতে সাহস পায় না। আর এদিকে ওরা আইরিনকে খুঁজে না পাওয়ায় তখন ওয়ার্নিক সে জোনাকে শাসাতে থাকে যে ওর কারণে আইরিন আজ পালাতে সক্ষম হয়েছে। এরপর সে পিস্তল নিয়ে আইরিনকে সে খুঁজতে বের হলে আর তখনই দেখে আইরিন ও নিজ ইচ্ছায় বাসায় এসেছে এবং ওর স্বামীকে জানায় যে জোনা ওকে ফেলে আসায় বাসায় খুঁজে পেতে দেরি হয়েছে। আর তারপরে ওর হাজবেন্ডকেও এক চড় মারলে হাজবেন্ড ওর দিকে গুলি তাক করে। আর তখনই আইরিন জানায় যে আমি এই জন্যই তোমাকে চড় মেরেছি কারণ তুমি আমার পাতানো ফাঁদে পা দিয়েছ। এ কথা শুনে তো হাজবেন্ড সে পুরো কনফিউজড হয়ে গেলে তখন আইরিন বলে যে তোমাকে পরীক্ষা করতেই আমি এই দলিল ম্যানজনের কাছে পাঠিয়েছি, এটা বোঝার জন্য যে তুমি আমাকে নাকি আমার সম্পত্তিকে ভালোবাসো, কিন্তু তুমি আমার সেই বিশ্বাস নষ্ট করেছ। এমনকি আমি অন্ধ হওয়ায় সেই সুযোগে তুমি সমস্ত টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেছ। আর তুমি ভেবেছ যে আমি এসবের কিছুই জানতে পারবো না। স্বামী তো শুনে এবার পুরোই নড়ে চড়ে বসে এবং জিজ্ঞেস করে যে তবে কি 80 মিলিয়ন সম্পদের পুরোটাই নকল দলিল ছিল কিনা। তখন আইরিন বলে যে সেটি নকল নয়, বরং এটা তোমাকে পরীক্ষা করতে এমনটি করা হয়েছিল, আর এই পরীক্ষায় তুমি ব্যর্থ হয়েছ। আর এজন্যই ও তাকে ডিভোর্স দিতে চাইলে স্বামী ওর কাছে ক্ষমা চেয়েও বাট ওর মান সে কোনোভাবেই ভাঙাতে পারে না। আর তারপরে ওর স্বামী ভালো মানুষই দেখাতে সে ওর সমস্ত সম্পত্তির দলিল এনে আইরিনকে দেয় আর বলে যেটা তোমার নামেই আবার লিখিত করে দেওয়া হলো, কারণ সে টাকা নয় বরং ওকেই চায়। একথা বলে পুনরায় সে ওর বিশ্বাস অর্জন করার জন্য তাতে সই দিতে বললে আইরিন পরে তাতে সই দেয় এবং খুশি হওয়ার ভান করে। যেখানে ওদিকে একথা শুনে জোনা তো প্রচণ্ড রকমের রেগে যায় যে কেন সে আইরিনকে আবার তা ফিরিয়ে দিল। তখন হাজবেন্ড বলে যে কারণ সে এবার এভাবে নয় বরং অন্যভাবে হাসিল করবে, কেননা সে এবার ক্ষতিপূরণ কাপল বিমা করেছে। আইরিনকে কোনোভাবে যদি মেরে ফেলা যায় তবে ওর সমস্ত সম্পদ ওর স্বামী মানে ওয়ার্নিক তার হাতের মুঠোয় চলে আসবে। আর এদিকে আইরিনও সেই দলিল পড়ে ওর স্বামীর সমস্ত প্ল্যানিং ও জেনে ফেলে এবং অপেক্ষায় থাকে যে লড়াইয়ে কে আগে মরবে, ও নাকি সে। আর তারপরে আইরিন ও জোনার দিকে তাকিয়ে বলে যে এ কাজে ওই আমাদের সাহায্য করবে। আর তারপরে আইরিন দুটো পার্টি ড্রেস এনে ও জোনাকে সিলেক্ট করতে বলে যে কোনটি পরে ওর হাজবেন্ডের সাথে ও একটি পার্টিতে যাবে। তখন জোনা দেখে বলে যে তোমাকে তো কখনোই কোনো পার্টিতে যেতে দেখিনি, তবে আজ কেন? তখন আইরিন হেসে বলে যে কারণ আমি জানতে পেরেছি আমার স্বামীর উপর অনেক মেয়েদের কুদৃষ্টি পড়েছে, আর তাই তাকে ইমপ্রেস করতে আমার এত আয়োজন। কিন্তু তোমাকে কেন আমি এসব কথা বলছি, কারণ তুমি তো একজন আয়া মাত্র। এ কথা বলেই আইরিন তখন হাসতে শুরু করলে জোনার রাগ আরও দ্বিগুণ হয়ে যায়। আর তারপরে ওকে পার্টিতে নিয়ে যাওয়ার কথা বললে ওকে রাস্তায় ফেলে জোনা গাড়ি চাপা দিয়ে ওকে মেরে ফেলার চেষ্টা করে। আর সেই মুহূর্তে আইরিন নিজেকে তখন ও শক্তভাবে ধরে রাখে, কারণ ও ভালো করেই জানে যে ওদের চুক্তির বীমা কার্যকর হতে প্রায় ওদের এখন 1 মাস ওয়েট করতে হবে, তার আগে ওরা কখনোই ওকে মারতে পারবে না। আর এই সাহস নিয়ে আইরিন নিজেকে শক্ত করলে জোনাও ওকে মারতে গিয়ে ও থেমে যায় এবং আইরিনকে তখন এই বলে শাসায় যে ভবিষ্যতে ওর সাথে পাঙ্গা লড়তে এলে ওকেও জানে শেষ করে ফেলবে। আর তারপরেই সেই পার্টিতে আইরিনের বদলে জোনা আসে এবং হাজবেন্ড আইরিনের পরিবর্তে জোনাকে দেখে বলে যে তুমি এখানে কেন, তুমি এখানে এলে ওকে কে পাহারা দিবে। তখন জোনা মিনজনের কার্ড দেখিয়ে বলে যে ওকে দেখবার জন্য মিনজনকে পাহারাদার হিসেবে রেখে এসেছে। আর এদিকে সেই সুযোগে ওরা দুজন ওদের বাচ্চাদের নিয়ে ঘুরতে আসে এবং ডংডংও আগের থেকে এখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। আর ছেলের এমন স্বাভাবিক আচরণ দেখে আইরিন খুশিতে কেঁদে দেয় যে ওর জন্য সন্তানের কতই না কষ্ট ভোগ করতে হয়েছে এতদিন। তখন মিনজন এসে ওকে সান্ত্বনা দিতে থাকে। আর তখনই হঠাৎ আইরিন খেয়াল করে যে মিনজনের হাতের বিভিন্ন জায়গায় মারের দাগ রয়েছে। আর এসব কিভাবে হলো আইরিন তা জিজ্ঞেস করলে মিনজন তখন ওর স্বামীর রাত দিন ওর আর ওর মেয়ের উপর অমানবিক অত্যাচারের বর্ণনা দিতে শুরু করে। আর এসব শুনে ওর স্বামীর এত নিষ্ঠুরতা দেখে আইরিন এক প্ল্যান করে এবং 2 নরপশুকে একসাথে ঘায়েল করার তখন ও এক উপায় বের করে।
আর ওর প্ল্যান মতোই মেনজন রাতে শুয়ে থাকলে তখন ওর স্বামী এসে ওর সমস্ত টাকা লুট করার সময় হঠাৎ সে ব্যাগে একটি লেটেস্ট ঘড়ি দেখতে পায় এবং এরপর থেকেই সে তার ওয়াইফকে সন্দেহ করা শুরু করে, যার কারণে পরদিন সে ওর পেছন পেছন ছুটে যায়। আর ওই বাড়িতে ঢুকতেই সে পেছন পেছন যায় এবং তার স্ত্রীর বয়ফ্রেন্ডকে খুঁজতে থাকে যে কোথায় সে পুরুষ, কিন্তু কোথাও কোনো পুরুষ মানুষকে না পেয়ে তখন সে ভাবে যে ও তাকে কোথাও লুকিয়ে রেখেছে। আর তারপর তাকে না পেয়ে তখন সে সেখান থেকে রাগে বের হয়ে যায়। আর এদিকে জোনা এই বিষয়টি তখন ওর পুলিশ হাজবেন্ডকে জানায় যাতে এই মাতালটাকে সে এসে ধরে নিয়ে যায়। এরপর সে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখে যে সেই একই ঘড়ি হাতে পড়া এক পুরুষ ওই বাড়িতেই ঢুকছে, যার ধরুন সে তার স্ত্রীর বয়ফ্রেন্ড ভেবে যখনই তার মাথায় বাড়ি দেয় আর সাথে সাথে হাজবেন্ড ওয়ারিক তখন ওখানে সে অজ্ঞান হয়ে যায়, যার সবকিছু আইরিনের প্ল্যান মতোই চলছিল। আর তখন আইরিন মনে মনে ওর হাজবেন্ডের মৃত্যু কামনা করতে থাকে, আর এদিকে ম্যানজন ভাবতে থাকে যেন এই অপরাধে ওর হাজবেন্ডের ফাঁসি হয়, কিন্তু শেষ পর্যন্ত ওয়ানরিক বেঁচে যাওয়ায় তখন এর কোনোটাই ঘটে না, বরং ওদের মিশন ইনকমপ্লিট হওয়ায় আইরিন তখন এবার আরেক প্ল্যান করা শুরু করে। আর তখনই আইরিন শব্দ পেয়ে পেছন ফিরে দেখে যে সেই প্ল্যানিংয়ের কথা কেউ শুনে ফেলেছে। অমনি তার পেছন ছুটতে থাকলে দেখে যে সেটা জোনাহ ছিল, যার ফলে ও জোনাহের পিছু নেয় আর দেখে যে ও এসব জানাতে ওর হাজবেন্ডকে অনবরত কল করছে, বাট সে বিজি থাকায় ওর কল সে রিসিভ করছে না। আর এদিকে সেই সুযোগে আইরিন ওর মুখ আটকে তখন একটি নির্জন বাড়িতে এনে বেঁধে রাখে। আর তারপর আইরিন ওদের প্রত্যেকটি কর্মকাণ্ডের ঘটনা শোনাতে থাকে যে ও অন্ধ থাকায় এতদিন ওরা ওর সাথে কী ধরনের বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু জোনাহ হেসে বলে যে তোমরা দুজন আমার সাথে কিছুই করতে পারবে না, কারণ আমাকে না পেলে আমার হাজবেন্ড আমাকে ঠিকই খুঁজে বের করবে। তখন আইরিন এবং ম্যানজন এবার কি করবে ওরা তা নিয়ে চিন্তিত থাকে। আর তখনই ম্যানজনের হাজবেন্ডের কল আসে এবং ওকে সে এই হুমকি দিতে থাকে যদি ওর মেয়েকে জিন্দা দেখতে চায় তবে এখনই যেন ওর তার ঠিকানা মতো সেখানে পৌঁছে যায়, নয়তো ওর মেয়ের শেষ দেখাটাও ও দেখতে পাবে না। এ কথা শোনার সাথে সাথে ম্যানজন ভয়ে চিৎকার করতে থাকে এবং ভয়ে ভয়ে বলতে থাকে যে ওই পাষণ্ড ওর মেয়েকে যে কোনো সময় মেরে ফেলবে, তাই ওর মেয়েকে বাঁচাতে ও যা করার ওকে এখনই করতে হবে। আইরিন তখন এ কথা শুনে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর তখনই আইরিনের মাথায় এক নতুন প্ল্যান আসে এবং প্ল্যান অনুযায়ী ম্যানজন ওর হাজবেন্ডকে সেই লোকেশন মতো আসতে বলে যেখানে এলে সে ওকে পাবে। তো ঠিকানা অনুযায়ী ম্যানজনের স্বামী ওদের এদিকে আসতে থাকলে আর এদিকে জোনা একা থাকায় সুযোগ মতো ওর হাতের বাঁধন ও খুলে ফেলে এবং খোলার সাথে সাথে ও ওখান থেকে পালানোর চেষ্টা করে। আর যেই না জোনা বের হয়ে সেখান থেকে ও দৌড়ানোর চেষ্টা করে আর তখনই ম্যানজনের হাজবেন্ড জোনাকে ম্যানজন ভেবে অমনি পেছন থেকে সে ওকে গাড়ি চাপা দিয়ে চলে যায়, যেটা তার উদ্দেশ্য সফল করে। আর এদিকে সেই অ্যাক্সিডেন্টে জোনা তখন মৃত্যুর কোলে কাতরাতে থাকে, যেটা আইরিন ও ম্যানজন দেখে অবশেষে ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলে যে এতদিনে এক ডিলে দুই পাখি মারার পরিকল্পনা অবশেষে সাকসেস হলো। আর এভাবেই অনেক সময় পেরিয়ে রাত ঘনিয়ে এলে ও ওভাবেই ওখানেই পড়ে থাকে এবং অবশেষে আইরিনের স্বামী সে খবর পেয়ে ছুটে আসে, কিন্তু ততক্ষণে জোনার দম আসছে আর যাচ্ছে। ওই মুহূর্তে আইরিন তখন ছুটে আসে এবং অন্ধ সাজার ভান করে। আর তখনই ওকে দেখা মাত্রই জোনা মৃত্যুর আগে ও হাত উঁচিয়ে আইরিনকে দেখাতে থাকলো, বাট ওর জবান ততক্ষণে বন্ধ হয়ে যায়, যার ফলে ওর সত্যিটা শেষ পর্যন্ত ও বলে যেতে পারে না। আর তার কিছুদিন পরে আইরিনের স্বামী আইরিনকে জিজ্ঞেস করে যে জোনা তোমার দিকে হাত উঁচিয়ে কিছু বলতে চেয়েছিল, সেটা কি ছিল? আর তখন আইরিন ওর স্বামীর মনে ঘুম ধরাতে ও এই মিথ্যা বলে যে জোনা প্রেগনেন্ট ছিল, আর এটা যার সাথে ওর সম্পর্ক ছিল সে ওকে ধোঁকা দিয়েছিল, আর সেই প্রেমিকই শেষ পর্যন্ত ওকে মেরেছে। আর এই সত্যটি একমাত্র আমাকে ছাড়া ও আর কাউকেই বলে যায়নি, এমনকি এর প্রতিশোধও ও আমাকে নিতে বলেছিল। তো স্ত্রীর সম্পর্কে স্বামী এ কথা শুনে তো তার মাথায় আরও পুরো আগুন ধরে যায় এবং সেই প্রেমিকের উপর সে শোধ নেওয়ার জন্য তখন আইরিনের স্বামী আরও হিংস্র হয়ে যায়।
আর আইরিনও এই সুযোগটাই কাজে লাগাতে তখন ও মিনজনের স্বামীর ঠিকানা দেয়, যার ফলে এরপর থেকে পুলিশ মিনজনের স্বামীকে ধরার চেষ্টা করে এবং অবশেষে আইরিনের স্বামী সে নিজ হাতে মিনজনের স্বামীকে সে মেরে ফেলে। এবং তার কিছুদিন পর আইরিন ও মিনজিওকে কিছু টাকা দেয় আর বলে যে ডনডন এবং ওর মেয়েকে নিয়ে এই শহর ছেড়ে ওরা যেন নিরাপদ স্থানে চলে যায়। মিনজন তখন ওকেও ওদের সাথে যেতে বলে, বাট আইরিন বলে যে এখনও আমার কিছু কাজ অবশিষ্ট আছে, এটা শেষ না করে আমি কোথাও যেতে পারবো না। পরদিন মিস্টার ওয়ানরিক সে তার ছেলেকে স্কুল থেকে আনতে গেলে তখন সে টিচারকে এই কথা বলে যে এখন থেকে ওর আয়ের পরিবর্তে আমি ওকে নিতে আসব। তখন টিচার বলে ওঠে তাহলে ওর মা কোথায়? এ কথা শুনে মিস্টার ওয়ানরিক অবাক হয়ে যায়, কারণ টিচারকে সে শুরুতেই বলেছিল ওর মা নেই। এখন তবে টিচার এ কথা কেন বলছে? আর তখন টিচার সে আবারও বলে ওঠে যে ওর মা তো এখানে একদিন সে এসেছিল ডনডনকে নিয়ে যেতে। আর এই কথা শোনার সাথে সাথে ওয়ানরিকের মাথা টনক নেড়ে ওঠে যে এতদিন তবে আইরিন টের পেয়ে গেছে যে এটা যে ওর ছেলে নয়, এবং জেনে শুনে ও এই কথা তার কাছে হাইড করে এসেছে। এমনকি ও যে অন্ধ নয় এটাও ও এতদিন তার কাছে মিথ্যে বলে এসেছে। আর আইরিনের এই সমস্ত সকল কর্মকাণ্ড ওর চালাকি সে বুঝতে পারলে তখনই সে আইরিনের উপর সুদ নেওয়ার সে আরও হিংস্র হয়ে ওঠে। এবং হঠাৎই একদিন আইরিন দেখে যে ওর ছেলে দোলনায় নেই, আর অমনি ও ডনটনকে তন্ন তন্ন করে এদিক ওদিক খুঁজতে থাকলে দেখে যে কেউ একজন ওর ছেলেকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আর তখনই ও সেই দিকে ছুটতে থাকলে অমনি মিস্টার ওয়ানরিক ওর হাতটি এসে ধরে আর বলে যে তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে কিভাবে, এর শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে। কিন্তু আইরিন এই কথা শুনে বারবার ও এক কথাই বলে যে ওর ছেলেকে ফিরিয়ে দিতে। তখন মিস্টার ওয়ার্নিক জানায় যে যদি তোমার ছেলেকে ফেরত পেতে চাও তবে এখনই 80 মিলিয়ন টাকা আমার নামে করে দাও, আর নয়তো তোমার ছেলেকে বাঁচাতে হলে তোমাকে মরতে হবে, তবেই না আমার ইন্স্যুরেন্স কার্যকর হবে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। কথা বলে ওয়ার্নিক চলে গেলে তখন আইরিন বুঝতে পারে না যে ও এই মুহূর্তে কি করবে। আর তখন আইরিন সব ভেবেচিন্তে ও এই সিদ্ধান্ত নেয় যে ওর ছেলেকে বাঁচাতে হলে ওর স্বামীর হাতে ওকে মরতে হবে। যার দরুন ওর স্বামীর হাতে মরতে ও প্রস্তুত হলে ম্যানজন তখন ওকে শত বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওর বাধা দেওয়া সত্ত্বেও আইরিন শুধুমাত্র ওর ছেলের কথা ভেবেই ওর স্বামীর মুখোমুখি হতে যায় এবং ম্যানজনের সাথে শেষ দেখা করে ও সেখান থেকে বিদায় নেয়। আর এদিকে আইরিনের স্বামী সে বারবার ঘড়ি দেখতে থাকে যে কখন আইরিন আসবে, আর ও আসার আগেই স্বামীর সমস্ত আয়োজন তৈরি করে রাখে যাতে ওকে পৃথিবী থেকে একেবারে বিদায় করে দিতে পারে। আর এই সব কিছু আইরিন সেই বাড়িতে পা রাখতেই ও কিছুটা টের পেয়ে যায়, যার ফলে ও তখনই ও সাবধান হয়ে যায় এবং স্বামীর মৃত্যুর কূপ থেকে বাঁচতে ও প্রতিটা পদক্ষেপ বুঝে বুঝে কোপ মারে। কিন্তু তার আগে আইরিন ওর ছেলেকে আলমারির এক কোণে লুকিয়ে রাখে এবং তারপরে ওর খেলা শুরু হয়। আর তখনই ওর হাজবেন্ড কাছে আসতেই আইরিন গ্যাসের বোতল দিয়ে স্বামীকে কয়েকবার আঘাত করে, যার ফলে স্বামী ওর চোখে সেই স্প্রে ছুঁড়ে মারতেই আইরিন চারিদিকে ঘোলা দেখতে শুরু করে। আর তখনই স্বামী ওকে আঘাত করতে যাবে, আইরিন সাথে সাথে তখন ওর পাশে থাকা মেন সুইচ বন্ধ করে দেয়, যার ফলে সে অন্ধকারে কিছু দেখতে না পেলে অন্যদিকে আইরিন ওর পূর্বের অন্ধের অভিজ্ঞতা থাকায় ও ঠিকই সবকিছু বুঝে বুঝে পা এগিয়ে যেতে থাকে। তো স্বামী পাগলের মতো ওকে সে অন্ধকারে খুঁজতে থাকলে আর এদিকে আইরিনও সেখান থেকে বের হয়ে যায় এবং বের হয়ে ও সেই রুমটি লক করে ফেলে। আর তারপরে ও একটি রুমে গিয়ে সেখানে পেট্রোল ছিটিয়ে রাখে। আর ওদিকে আইরিনের স্বামী সে কয়েকবার চেষ্টা করেও বারবার সেই রুমটির দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে অবশেষে সে দরজা ভেঙে বাইরে বের হয়ে আসে এবং সে বাইরে বের হয়েই আইরিনকে মারার জন্য এদিক ওদিক খুঁজতে থাকে। অন্যদিকে আইরিন তখন ওর স্বামীকে ফাঁদে ফেলতে ও সেই রুমে একটি ফোন রেখে আসে এবং ওই ফোনে ও কল করলে তখন সেই ফোনটি বাজতে দেখে আইরিনের স্বামীর রিংটংয়ের শব্দ পেয়ে সে ওই রুমের দিকেই এগিয়ে যেতে থাকে। কিন্তু রুমটি অন্ধকার থাকায় সে আলো জ্বালাতেই যখনই সে গ্যাস লাইট ধরায় ততক্ষণে রুমটি সেই আলোর বিস্ফোরণে চারিদিকে পুরো দগ্ধ হয়ে যায়। আর সেই দগ্ধেই ওর স্বামী জ্বলে পুড়ে ছাই হয়। আর এদিকে আইরিন ততক্ষণে ওর ছেলেকে নিয়ে ও সেই বাড়ি থেকে বের হয়ে আসে আর ওর সেই ঘোলা চোখ ধীরে ধীরে আবার স্পষ্ট হতে থাকে।
কিন্তু পরদিন এই বিষয়ে তদন্ত করতে পুলিশ ওর বাড়িতে এলে স্বামীর মৃত্যুর জন্য তখন সমস্ত দায়ভার আইরিনের উপর এসে পড়ে, কেননা ওর স্বামীর আগে থেকে ইন্স্যুরেন্স করা ছিল। আর এই সন্দেহেই পুলিশ ওর উপর সন্দেহ করলে কিন্তু আইরিনের মুখে তখন একটি কথা বাজতে থাকে যে আমি অন্ধ হয়ে কিভাবে এত বড় ঘটনা ঘটাতে পারবো, যেখানে আমি নিজেই হ্যান্ডেল করতে পারি না। আর তাছাড়া যেদিন ওর স্বামীর আগুনে পড়ে মৃত্যু হয়েছে সেদিন ও বাড়িতেই ছিল না, ও শপিংয়ে গিয়েছিল কিছু কেনাকাটা করতে। একথা তখন পুলিশকে জানালে পুলিশ এই বিষয়টির সত্যতা চেক করতে তখন তারা সেই মার্কেটের সিসি ক্যামেরা চেক করতে থাকে আর দেখে যে আসলে আইরিন ওই দিন মার্কেটেই গিয়েছিল, যার ফলে ও অন্ধ থাকায় পুলিশ একথা বিশ্বাস করে এবং এই কেসটি এখানে তারা ক্লোজ করে দেয়। আসলে ওই দিন আইরিনের ছদ্মবেশে যে ছিল সে তো আর কেউ নয় বরং মেনজুয়েন, যা একটি পুরো নাটক ছিল। এবং এরপর থেকে ওরা ওদের নতুন জীবন শুরু করতে বাচ্চাদের নিয়ে ওরা এই শহর ছেড়ে অন্য কোথাও দূরে চলে যায় এবং এখানে এই ড্রামাটি শেষ হয়।